দ্বাদশ শ্রেণীর সিলেবাসে পুঁই মাচা গল্পটা রয়েছে। সেই গল্পটা রে, যে গল্পটা আমি তোদেরকে শুনিয়েছিলাম। চল আরেকবার তোদেরকে শোনাই, শুনবি? হ্যাঁ দাদা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা গল্পটা তোমার মুখে তো শুনেছি, কিন্তু খুব ভালো করে মনে নেই। সেই একটা লোক ছিল বলো তো, সেই সহায়রী চাটুর্য যার নাম। গল্পটা শুরুটা বোধহয় এরকম ছিল তাই না, যে সহায়রী চাটুর্য বাড়ির উঠোনে পা দিয়েই তার বউকে একটা জোরে হাঁক মারলো। তারপরে কি হয়েছিল বলো তো দাদা? হ্যাঁ রে, হ্যাঁ পিঙ্কি, তুই ঠিক বলেছিস, ওই গল্পটাই। সহায়রী চাটুর্য প্রথমেই তার বাড়িতে উঠোনে আসলো, দিয়ে তার স্ত্রীকে হাঁক মেরে বলল, একটা ঘটি আন, না হলে একটা বাটি আন। কেন বলতো? সেই যে তারকখুড়ো গাছ কেটেছে, সেখান থেকে রস আনবে ঘটি দিয়ে না হলে বাটি দিয়ে। তার জন্য সে তার বউকে হাঁক দিয়েছিল জোরে। তারপর কি হয়েছিল বলতো, একটু মনে করে বল দেখি। সহায়রী চাটুর্য যখন হাঁক মেরেছিল একটা ঘটি দিয়ে যাও নাকি না হলে বাটি দিয়ে যাও, সে তারকখুড়োর গাছ থেকে রস এনে খাবে, তখন তার স্ত্রী অন্নপূর্ণা শীতকালের সকালবেলায় রান্নাঘরের দাওয়ায় বসে সেই নারকেল তেলের ডিবার ভিতর নারকেল খোঁচা পুড়ে যতটুকুন তেল বের করে আনা যায় বের করে নিয়ে এসে মাথায় মাখছিল। সহায়রী চাটুর্য হাঁক মারলো, সেই হাঁকে অন্নপূর্ণা ততটা প্রতিক্রিয়া জানায়নি। যখন সে দেখলো যে প্রতিক্রিয়া জানাচ্ছে না তার স্ত্রী অন্নপূর্ণা, তখন সে বুঝতে পারলো যে আর বেশিবার তাকে ডাকাটা মোটেই উচিত নয়, কারণ যখন ঝড় হয় তখন প্রকৃতিটা অনেকটা শান্ত থাকে। অন্নপূর্ণার এই শান্ত স্বভাব নিশ্চয়ই ঝড়ের পূর্বাভাস, তাই সে চুপ করে গিয়েছিল। তখন সে অন্নপূর্ণাকে বাদ দিয়ে তার মেয়েদেরকে ডাকতে শুরু করলো। তারপর স্ত্রী অন্নপূর্ণা তার স্বামী সহায়রী চাটুর্যকে বলল, যার ঘরে এত বড় মেয়ে, তার এরকম করে রস খেয়ে দিন কাটে কি করে? ন্যাকামি করতে হয় অন্য সময় করো, আর ন্যাকামি করো না। এই তো তোদের বেশ গল্প মনে আছে। তাহলে বলছিলি গল্প ভুলে গেছি যে? হ্যাঁ দাদা, গল্পটা মনে আছে। তুমি এই গল্পটা থেকে এবার আমাদেরকে কিছু প্রশ্ন করো তো। আমাদের তো পরীক্ষার সময় এমসিকিউ প্রশ্ন পড়বে, তুমি প্রশ্ন করো। এখন গল্পটা আমার পুরো মনে পড়ে গেছে, তুমি প্রশ্ন করো, আমি প্রশ্নের উত্তর দেব। এই ঘন্টু, তুই বল, পুঁই মাচা গল্পটা কার লেখা? দাদা, পুঁই মাচা গল্পটি তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আচ্ছা বল তো, পুঁই মাচা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? দাদা, এটা তো তুমি বলনি। তাহলে কোন পত্রিকায় হবে দাদা? বিচিত্রা পত্রিকায়, নাকি সাধনা পত্রিকায়, নাকি প্রবাসী পত্রিকায়? আমি তো ঠিক জানি না দাদা, তুমি এই প্রশ্নের উত্তরটা বলে দাও। আমাদেরকে তো তুমি এই প্রশ্নের উত্তরটা বলনি, তুমি শুধু গল্প শুনিয়েছিলে একদিন আমাদেরকে। তোরা বাকিরা আর কেউ বলতে পারবি? না বলতে পারবো না দাদা। মনে রাখিস তোরা, পুঁই মাচা গল্পটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। যদি মনে রাখতে না পারিস তাহলে কি করে মনে রাখবি বলতো? পুঁই মাচার শুরুটা কি হয়? প দিয়ে। পত্রিকার শুরুটাও কি হয়? প দিয়ে। তাই পুঁই মাচা গল্পটি প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। বুঝতে পেরেছিস? ভুলবি না কিন্তু, ভালো করে মনে রাখবি। আচ্ছা বলতো, পুঁই মাচা গল্পের প্রধান চরিত্রকে? খেন্তি মুখপুরি গো, খেন্তি মুখপুরি। খেন্তি হচ্ছে পুঁই মাচা গল্পের প্রধান চরিত্র। হতভাগা, ওকে মুখপুরি বলছিস কেন? আচ্ছা বলতো, খেন্তি মুখপুরির বাবার নাম কি ছিল? ওই তো খেন্তির বাবার নাম ছিল সহায়রী চাটুর্য। ঠিক বলেছি তো দাদা? হ্যাঁ একদম ঠিক বলেছিস। আচ্ছা বলতো, খেন্তির মায়ের নাম কি ছিল? খেন্তির মায়ের নাম ছিল তো অন্নপূর্ণা দেবী। আচ্ছা বলতো, সহায়রীর কতজন মেয়ে ছিল আর তাদের নাম কি ছিল? ও দাদা, মনে আছে, সহায়রীর তো 3জন মেয়ে ছিল। একজনের নাম ছিল খেন্তি, আরেকজনের নাম ছিল পুঁটি, আরেকজনের নাম ছিল মনে হয় রাধি। হ্যাঁ ঠিক বলেছিস, একদম ঠিক। আচ্ছা বলতো, সহায়রী তার বড় মেয়ে খেন্তির আশীর্বাদের পরেও তার বিয়ে কেন ভেঙে দিয়েছিল? আসলে সহায়রী তার মেয়ের বিয়ে ঠিক করেছিল শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে, কিন্তু সহায়রী যখন জানতে পারলো যে শ্রীমন্ত মজুমদারের ছেলের চরিত্র একদম ভালো নয়, তাদের অবস্থা ভালো কিন্তু তার ছেলের চরিত্র ভালো নয়, তখন সহায়রী ঠিক করেছিল যে তার ওরকম পাত্রের সাথে তার মেয়ের বিয়ে দেবে না। যে কারণে আশীর্বাদ হয়ে যাওয়ার পরেও সে সাহস করে তার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিল। ওইরকম একজন চরিত্রহীন ছেলের সাথে সে কোনোভাবেই বিয়ে দেবে না বলে মনস্থির করেছিল। এবার তুই বল দেখি, গালে হাত দিয়ে বসে আছিস। আচ্ছা বলতো, অন্নপূর্ণা তাদের মেয়েদের জন্য পৌষ সংক্রান্তিতে কি পিঠে বানিয়েছিল? খেন্তি কটা পিঠে খেয়েছিল বল দেখিনি? হ্যাঁ দাদা, মনে পড়েছে। পিঠে তো আমিও খেতে ভালোবাসি দাদা। হ্যাঁ অন্নপূর্ণা পিঠে বানিয়েছিল তার মেয়েদের জন্য, পৌষ সংক্রান্তিতেই বানিয়েছিল। কি পিঠে? সেই নারকেলের পুর দিয়ে পাটিসাপটা পিঠে।
খেন্তির তো পিঠে খুব পছন্দ ছিল। সে প্রায় 22-24টা পিঠে খেয়েছিল, জানো দাদা? 22-24টা পিঠে, ভাবা যায়? ওরে বাবা রে। তোকে আমি আরেকটা প্রশ্ন করছি, সে যতগুলোই খাক, 22টা খাক 24টা খাক, তার মা করে দিয়েছিল বলেই তো খেয়েছিল নাকি? আরেকটা প্রশ্নের উত্তর বলতো, শ্বশুর বাড়িতে খেন্তির নামে কোন কোন নিন্দে হতো? আমি বাবা অত ছোট জানি না, তুমি ওকে জিজ্ঞাসা করো। এই প্রশ্নের উত্তর আমি জানি না, আমি ভুলে গেছি। তুই বল। দাদা, শ্বশুর বাড়িতে না সবারই এরকম একটু নিন্দে হয়। খেন্তির সম্পর্কেও নিন্দে হয়েছিল। শ্বশুর বাড়ির লোকেরা খেন্তিকে বলতো, ও তো ছোট লোক ঘরের মেয়ে, ওর হালচাল দেখেই বোঝা যায় ও তো ছোট লোক ঘরের মেয়ের মতো ওর হালচাল, আর হাবাতে মানুষের মতো গিলে গিলে খায়, সব কিছুই খায়, হাও হাও করে খায়, এরকম ধরনের আরো নানান কথা খেন্তি সম্পর্কে তারা বলতো। মুখ ভার করে কেমন বসে আছে দেখো। এই তুই বল খেন্তি কিভাবে মারা গিয়েছিল? দাদা খেন্তি না বিয়ের 10 মাসের মধ্যেই মারা যায়। তার বিয়ে হয়েছিল বৈশাখে, সে মারা গিয়েছিল ফাল্গুনে। আসলে তার না বসন্ত নামক একটা রোগ হয়েছিল। এই বসন্ত নামক রোগ যেমনি তার গায়ে ছড়িয়ে পড়েছিল, তেমনি তার শ্বশুর বাড়ির লোকেরা কালীঘাটে গিয়ে তার একজন আত্মীয়ের বাড়িতে তাকে ফেলে রেখে দিয়ে চলে আসে। তার কোনো চিকিৎসা পর্যন্ত হয়নি, সে বিনা চিকিৎসায় এক প্রকার মারা গিয়েছিল। আচ্ছা দাদা, পুইমাচা গল্পে খেন্তিকে লোভী মেয়ে বলা হয় কেন? সবাই যে বলে পুইমাচা গল্পে খেন্তি নাকি লোভী মেয়ে ছিল, লোভী মেয়ে বলা হয়েছিল কেন পুইমাচা গল্পে খেন্তিকে? পুইমাচা গল্পে খেন্তিকে লোভী বলা হয়েছিল কেন বলতো? এই যে তোর ভাই মাত্র বললো না, তার মা অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পিঠে করেছিল, নারকেলের পুর দিয়ে পাটিসাপটা পিঠে, সেই পিঠে সে 22-24টা খেয়েছিল। একজন সাধারণ মানুষকে খুব তাড়াতাড়ি একই সাথে 22-24টা পিঠে খেতে পারে, কিন্তু খেন্তি খেয়েছিল। আসলে খেন্তি না খুব খেতে ভালোবাসতো, সে অন্যদের তুলনায় তার খাওয়াটা ছিল অত্যন্ত প্রিয়, যে কারণে সবাই তাকে লোভী বলতো। ও আচ্ছা, বেশ বুঝতে পেরেছি। আচ্ছা পুঁটি, তুই বলতো গল্পের শেষে তার মা এবং বোনেদের মনটা প্রচণ্ড পরিমাণে ভারাক্রান্ত হয়ে গেছিল কেন বলতো? হ্যাঁ দাদা, আমারও না মনটা খুব কষ্ট হয় ভাবলে। আসলে খেন্তি না একটা পুঁই গাছ লাগিয়েছিল। সেই পুঁই গাছটা এত বেড়েছিল যে তার বাড়বাড়ন্ত দেখে তার মা এবং তার বোনের মনে খুব দুঃখ হয়েছিল। আজ তো তার বোন বেঁচে নেই, আজ তো তার মেয়ে বেঁচে নেই, কিন্তু তার হাতে লাগানো ওই পুঁই গাছটা অত্যন্ত বেড়েছিল, অনেক বড় হয়েছিল। তার এই বাড়বাড়ন্ত দেখে না তাদের মনে খুব দুঃখ হয়েছিল। আমারও খুব দুঃখ লাগে দাদা এই কথাটা ভাবলে। তুই বল, খেন্তি শ্বশুর বাড়ির লোকেরা যে একবারে খুবই খারাপ, এক প্রকার তাদেরকে চামার বলা যায়। তাদেরকে চামার বলা হয় কেন? তুই কেন তাদেরকে চামার বলবি, তাদেরকে মানুষ বলবি না, কেন বলবি তুই বল? হ্যাঁ দাদা, তাদেরকে চামার বলবো, তাদেরকে কোনোভাবেই মানুষ বলবো না। কেন বলো তো? কারণ আমার প্রিয় খেন্তি, সে একটু খেতে ভালোবাসতো বলে তাদেরকেও শ্বশুর বাড়ির লোকেরা খোঁটা দিত খাওয়ার জন্য খোঁটা দিয়েছে। অকারণে এত সরল মেয়েটিকে গালিও দিয়েছে। আবার যেমনি তার গায়ে বসন্ত বেরিয়েছে, তার গা থেকে সমস্ত গয়না খুলে নিয়েছে দাদা। আবার গয়না খুলে নিয়েছে, বসন্তই তো হয়েছিল বলো দাদা, রোগী তো করেছিল, তাকে তো ডাক্তার দেখাতে পারতো, ডাক্তারও দেখায়নি। কি করেছিল জানো দাদা? তাকে সেই তার বাবার একজন দুঃসম্পর্কের বোন ছিল, সেই কালীঘাটে, সেখানে গিয়ে তাকে ফেলে দিয়ে চলে এসেছিল দাদা। একবারও দেখতেও যায়নি সে বেঁচেছিল না মরে গিয়েছিল, তার চিকিৎসা হচ্ছিল না হয়নি। তারপরে এই রোগের জ্বালায় থাকতে খেন্তি মারা গেল। খেন্তি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল। তার ওরকম শ্বশুর বাড়ির লোকেদেরকে কি বলবো? মানুষ বলবো? মোটেই না, চামারই বলবো। আচ্ছা, আজকে তোদের কাছে আমার শেষ প্রশ্ন, পুঁইমাচা গল্পের আসলে বিষয়বস্তুটা কি বলতো? তোরা কি বুঝেছিস পুঁইমাচা গল্পটা পড়ে? আসলে দাদা বুঝেছি যে পুঁইমাচা গল্পটা পড়ে বুঝলাম যে কি করুণ পরিণতি হতে পারে। একজন গ্রামের নিতান্ত সরলা মেয়ে, 15 বছর বয়স, যার বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা উঠে পড়ে লেগেছে, গ্রামের লোকেরা উঠে পড়ে লেগেছে। তার প্রথমবারে বিয়ে না হয় দ্বিতীয়বারে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া হয়েছিল একজন দ্বিতীয় পক্ষের বরের সাথে। তার বয়স 40 বছর, একদিকে মেয়ের বয়স 15, একদিকে ছেলের বয়স 40 বছর। ঘুরতে না ঘুরতে এই বিয়ের পরিণতি কি হলো? মৃত্যু। কি কষ্টদায়ক পুঁইমাচা গল্পের বিষয়বস্তু। একটা নিতান্ত অসহায় গ্রামের সরলা মেয়ের করুণ পরিণতি এই পুঁইমাচা গল্পটি।